প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজার, শঙ্কা নাকি সম্ভাবনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা দুজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একে একে তাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমার ডানেই রয়েছেন জনাব আহমেদ রশিদ লালী, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও সাবেক পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ডিবিএরও পরিচালক ছিলেন যিনি। এবং একেবারে সর্বডানে রয়েছেন এম নুরুল আলম এফসিএ, প্রেসিডেন্ট দ্য ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অডিট বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শকের এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সবার সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আজকের আলোচনার বিষয়বস্তু থেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কী নিয়ে আলোচনা করতে চাই। সে প্রসঙ্গে যদি একটু বলি যে দেশের অর্থনীতির একটি অন্যতম সূচক বা ইন্ডিকেটর বা দিক নির্দেশক সেটি হলো পুঁজিবাজার। সেই পুঁজিবাজার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নানান উদ্যোগ নিয়েছে, নানান সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিগত সরকারের সময় যে চোরতন্ত্র বা লুটেরাতন্ত্র, সেই চোরতন্ত্র বা লুটেরাতন্ত্রের মধ্য দিয়ে পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট হয়েছে নানান পন্থায়, এবং সেগুলোকে উদ্ঘাটন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কমিটি এবং কমিশন। এবং সেই থেকে সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, মানুষের মনে, বিশেষ করে যারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট ক্ষুদ্র, মাঝারি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং দেশি এবং বিদেশি বিনিয়োগকারী, সবার ভিতরে একটি আকাঙ্ক্ষা ছিল, একটি স্বপ্ন ছিল যে বাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু বাস্তবে দেখছি বাজার একটি টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে। কিছুটা প্রাণের সঞ্চার ঘটেছিল ইতিমধ্যে, কিন্তু আবার সেটি আবার প্রায় নেভু নেভু অবস্থায় চলে গিয়েছে। কারণটা কি? পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা সরে যাচ্ছে। প্রায় ৬২,০০০-এর মতো অ্যাকাউন্ট, একেবারে কোনো লেনদেন নাই। প্রায় ১.৫ লক্ষ অ্যাকাউন্টে কোনো শেয়ার নাই, বিও অ্যাকাউন্ট যেটিকে আমরা বলি। এর কারণটা কি? এখান থেকে উত্তরণের পথ কি? সেই সঙ্গে আরেকটি উপসর্গ যুক্ত হয়েছে পুঁজিবাজারে। আপনারা নিশ্চয়ই জানেন পুঁজিবাজারে তালিকাভুক্ত 5টি ব্যাংক বর্তমান সরকার একীভূত করবার উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগ প্রক্রিয়াও চলছে। এই যদি একীভূত করা হয়, সেক্ষেত্রে এই শেয়ার যারা বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ডিলার যারা আছে, তাদের বিনিয়োগের কি হবে? সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার সূত্রপাত করতে চাই আহমেদ রশিদ লালী আপনাকে দিয়ে। এই যে বলছিলাম যে আসলে আমাদের পুঁজিবাজারের সামগ্রিক চিত্রটা এখন কেমন, যদি আপনি বলেন। জি, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমাদের পুঁজিবাজারে কিন্তু অগাধ সম্ভাবনার একটা বাজার। আমাদের কয়েকটা জিনিস শুধু ল্যাকিং আছে, সেগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে শঙ্কার কোনো কারণ থাকবে না। যে আপনি বলেছেন শঙ্কা, যেমন একটা হলো যে বাজারটাকে আপনি বাজারের মতো করে চলতে দিতে হবে, লেস ইন্টারফারেন্স যদি না হয়, লাইক ফর এক্সাম্পল এসিসি চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমাদের তরফ থেকে কোনো ইন্টারফারেন্স হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের আদার যে মেশিনারিজ আছেন, লাইক ফর এক্সাম্পল এনবিআর একটা দিল যে ৫০ লক্ষ টাকার বেশি যাদের গেইন হয়েছে তাদের পাঠাও, নাম তালিকা পাঠাও। এইটা আবার এসিসি ডিএসসি কে পাঠিয়েছে, ইন্টার্ন ডিএসসি সকল ব্রোকারকে পাঠিয়ে দিয়েছে। এতে করে ধরেন যে গতিতে বাজারটা মুভ করছিল সেখানে একটা বাধা আসলো। সো আমার কথা হলো যে অবশ্যই এনবিআর চাইবে, ওনাদের এখতিয়ার আছে সবকিছু চাওয়ার, নো ডাউট উইথ দ্যাট, কিন্তু সামনে ডিসেম্বর মাস, এখন সবাই রিটার্ন দাখিল করার সময়। রিটার্নটা দাখিল হয়ে যেত, তারপরে যদি চেত কোনো সমস্যা ছিল না। কিন্তু এই ৩ মাস আগে চাওয়াতে করে একটা প্যানিক হয়েছে, যে কারণে আমাদের ১২০০, ১৩০০, ১৪০০ টাকার ভলিউম এখন কমে এসছে ৫০০-৬০০ টাকার মধ্যে। সো এই যে ইন্টারফারেন্সটা হঠাৎ করে, এই জিনিসগুলোর থেকে আমরা পরিত্রাণ যদি না পাই তাহলে বাজারের গতি পাবে না। এসইসি ইজ ট্রাইং দেয়ার বেস্ট, ওনারা চেষ্টা করছেন, কিন্তু চেষ্টার তো শেষ নাই, সবসময় স্কোপ থাকে যে আরো বেটার কিছু করার, সেই জিনিসটা আছে। কিন্তু যদি ইন্টারফারেন্স হয় বিভিন্ন মেশিনারি সরকারের, তখন কিন্তু বাধাগ্রস্ত হয় বাজার এবং সেখানে
কিন্তু সমস্যা হয়ে যায়, বিনিয়োগকারীরা প্যানিক হয়ে যায়। হ্যাঁ, এইসব কারণ আছে। আপনি দেখবেন যে 50 লক্ষ টাকার ঊর্ধ্বে কারা প্রফিট করেছে গত এক বছরে, হয়তো 30 থেকে 50 জন ম্যাক্সিমাম হবে। কিন্তু এই যে পুরো বাজারে একটা হয়ে গেল, প্যানিক হয়ে গেল, দিস ইজ এ ব্যাড সাইন। মানে 16 লাখ বিনিয়োগকারীর মধ্যে 50-60 জনকে ধরতে গিয়ে টোটাল পুরো বাজার প্যানিক হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনি কি মনে করেন, এই যে বলছিলেন যে পুঁজিবাজার বা নিয়ন্ত্রক সংস্থার সদ উদ্দেশ্য আছে বা তারা চাইছে, এখানটাতে কি ল্যাক অফ কোঅর্ডিনেশন যেটি আমরা বলি সরকারি সংস্থা, এরকম কোনো কিছু? আমার কাছে মনে হয় তার কারণ একটা সিদ্ধান্ত কিন্তু অনেক আগেরই আছে যে এই পুঁজিবাজার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে হলে সকল স্টেক হোল্ডারের সাথে বসে তারপরে সিদ্ধান্ত নেওয়াটা নিতে হবে। এখন এনবিআর যে সিদ্ধান্তটা নিয়েছে এসইসি কে জানিয়েছে। এখন এসইসি যদি সাথে সাথে এনবিআর এর সাথে একটা ডায়লগ ওপেন করতো যে 3 মাস পরে তো আপনার রিটার্ন দাখিলের সময়, লেট দ্য ডেট বি ওভার, তারপরে আমরা এটাকে কাজ করি এটার উপরে, তাহলে কিন্তু এসইসি আর ডিএসসি কেও পাঠাতো না, ডিএসসি ব্রোকারদের কাছেও পাঠাতো না, ইনভেস্টররা প্যানিকও হতো না। কিন্তু ইনভেস্টররা তো 30, 40, 50 জনের জন্য অহেতুক পুরো বাজারে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে। এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি যে এসইসি যদি একটু এনবিআর এর সাথে বসে আলোচনাটা করে ফেলতো তাহলে কিন্তু এই সিচুয়েশন হতো না, বিকজ এনবিআরও বোঝে। আমাদের রহমান সাহেব কিন্তু হি ইজ কোয়াইট ফ্রেন্ডলি টু মার্কেট, ইট ইজ নট যে উনিও খুব একটা বাজারকে নেগেটিভলি দেখেন, তা না। বাট এখানে এসইসির একটা রোল ছিল যে ওনারা এনবিআর এর সাথে একটা ডায়লগ করে জিনিসটা পিছায় দিত। তো আপনি এনবিআর এর কথা বলছেন বাজার ফ্রেন্ডলি, তাহলে এনবিআর এর তরফ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেবার আগে বিএসইসি বা অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবার প্রয়োজনীয়তা ছিল কি? অবশ্যই ছিল, অবশ্যই ছিল। আমি তো শুরুতেই বললাম যে এরকম একটা সিদ্ধান্ত আছে সরকারের যে পুঁজিবাজার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে হলে পরে সকল স্টেক হোল্ডারদের সাথে বসে আলোচনা করা, তারপরে সিদ্ধান্তে যাওয়া হয়। কি এইটা যদি সিদ্ধান্ত নিত তাহলে সুন্দরভাবে এটাকে ওয়ার্কআউট করা যেত, যে কোন পন্থায় আমরা এই জিনিসটাকে ওয়ার্কআউট করতে পারি যাতে বাজারে প্যানিক না হয়। আর দ্বিতীয় কথা হলো, যেহেতু আপনার রিটার্ন দাখিলের সময় ডিসেম্বর, তখন তো আপনি রিটার্ন দেখলেই বুঝতে পারতেন যে ওনার শেয়ার বাজারে কি ইনভেস্টমেন্ট আছে এবং উনি এখান থেকে কি করতে পারেন। আপনি ইন্ডিভিজুয়ালি আপনি তাদেরকে দিতে পারতেন। ধন্যবাদ জনাব আহমেদ রশিদ লালী। আমি এবার একটু নুরুল আলম আপনার কাছে আসতে চাই। আপনি ইন্টারনাল যেটিকে বলা হয় অডিট করে থাকেন, আপনার প্রতিষ্ঠান বা আপনার সংগঠন নেতৃত্ব দিচ্ছেন আপনি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি নর্মালি আমি আগে একটা জিনিস বলি আপনাকে, ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর্স বাংলাদেশ ইজ এ অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন অফ দি প্রফেশনাল ইন্টারনাল অডিটর অফ বাংলাদেশ। এটা অ্যাফিলিয়েটেড উইথ দি ইন্টারন্যাশনাল বডি, বা পৃথিবীতে 153টা দেশে এই ইনস্টিটিউটের অফিস আছে, হেডকোয়ার্টার হচ্ছে ফ্লোরিডাতে, ইউএসএতে। সো এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, ইন্টারনাল অডিটিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটা বর্তমানে এটাকে বলা হচ্ছে গ্লোবাল ইন্টারনাল অডিটিং স্ট্যান্ডার্ড। এটা বিভিন্ন মানে যেটা আমরা বলি যে ফার্স্ট ক্লাস যে কান্ট্রিগুলি আছে এগুলিতে সব কোম্পানি এটা অ্যাডপ্ট করেছে এবং সবাই ইউজ করে। আর মানে মিডল স্কেলে যেসব কোম্পানি এগুলি আছে, কান্ট্রিজগুলি আছে ইকোনমিতে, তাদের মধ্যে অনেক কোম্পানি এটা অ্যাডপ্ট করেছে। আমাদের মতো দেশে অনেক দেশেই এটা খুব কম কোম্পানি জানে এখনো। আমরা যেটা বলছিলাম যে আপনারা যে স্কেলে কাজ করেন, আমি সেটাতে আসতেছি, পুঁজিবাজারের সাথে আপনাদের কোম্পানি যেগুলো আছে সেগুলোর সাথে তো আপনাদের ইনভলভমেন্ট আছে। ইন্টারনাল অডিট এটা প্রত্যেকটা কোম্পানিতে এটা কাজ করে অ্যাজ থার্ড লাইন অফ ডিফেন্স। কোম্পানির ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্ত যখন নেয়, একটা ইনভেস্টমেন্ট ডিসিশন হতে পারে, সেই ইনভেস্টমেন্ট পুঁজিবাজারে করবে নাকি ফিক্সড ডিপোজিটে করবে নাকি আপনার গভর্নমেন্ট বন্ডে করবে, এই সিদ্ধান্তটা যখন নেয় তখন এই সিদ্ধান্তটা কিন্তু ইন্টারনাল অডিটের একটা এখানে ওভারসাইট রেসপন্সিবিলিটি আছে। তো ইন্টারনাল অডিট যদি এখানে কোনো রকমের নেগেটিভ ইনপুট দেয় তাহলে সেই ম্যানেজমেন্ট আর প্রসিড করতে পারে না। সো ইন্টারনাল অডিট এই বিষয়গুলিকে যেভাবে দেখে সেটা হচ্ছে এটার
পলিসি আছে কিনা, মানে ইন্টারনাল ইজ নট নেসেসারি যেটা প্রফিট হচ্ছে বা প্রফিট হবে না লস হবে এটা না, তাদের কাজটা হচ্ছে আমরা যে কোম্পানি যে ডিসিশনটা নিচ্ছে এটার জন্য কোনো গাইডলাইন প্রসেস প্রসিডিউর স্টাবলিশড আছে কিনা, যদি না থাকে সেটা থাকা দরকার কিনা, যদি দরকার হয় তাহলে ম্যানেজমেন্টকে বোর্ডকে বলে এটা একটা পলিসি থাকতে হবে। ম্যান ডিসিশন এটা কখনো কোম্পানি চলতে পারে না এক ব্যক্তির ডিসিশনে, আর যে কোনো ইন্টারিম ডিসিশন নিয়ে কোনো কোম্পানি চলতে পারে না। সেই জন্য এটা একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে যে প্রসেস বা পলিসি যদি থাকে সেটা এখন যুগ উপযোগী কিনা, ইফেক্টিভ কিনা। আমাদের ক্যাপিটাল মার্কেট বলি আমরা, আমাদের ইকোনমিক প্রত্যেকটা অর্গান বলি, প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এবং পৃথিবীটা হয়ে গেছে এখন একটা মার্কেট, গ্লোবাল মার্কেট। সুতরাং আমার বাংলাদেশে কিন্তু অন্য দেশের ইকোনমিক কন্ডিশনও কিন্তু ইম্প্যাক্ট করে, এটা নেগেটিভ হোক পজিটিভ হোক, বাট ইম্প্যাক্ট হয়। সো সেই জন্য ইন্টারনাল অডিট যেই কোম্পানিতে যত ইফেক্টিভ প্রফেশনাল লোক দ্বারা প্রতিষ্ঠিত বা স্টাবলিশড, সেই কোম্পানির ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাটা অনেক কম। কিন্তু আপনি যেটি বলছেন, আমাদের যে পুঁজিবাজারে যে তালিকাগুলো কোম্পানি ইতিমধ্যে এসছে বা তালিকাভুক্ত হয়েছে, সেগুলো তো ইন্টারনাল অডিট করে তারপর সেখানটাতে তাদের সম্মতি নিয়েই মার্কেটে এসছে, তালিকাভুক্ত হয়েছে। আজকে এই আপনারা এত যাচাই বাছাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করবার পর ম্যাক্সিমাম কোম্পানি এখন আমরা দেখছি লুজিং কনসার্ন, মার্কেটে তার ফেস ভ্যালুর নিচে নেমে এসছে শেয়ার দর। কারণটা কি? এর কারণটা হচ্ছে রিপোর্টিংয়ে ইন্টারনাল অডিট আপনি দেখছেন, হেড অফ ইন্টারনাল অডিট আছে। হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ইজ এ রেগুলেটরি রিকোয়ারমেন্ট টু দি লিস্টেড কোম্পানি। দে মাস্ট হ্যাভ ওয়ান পজিশন অ্যাট লিস্ট, হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স। প্রত্যেকটা লিস্টেড কোম্পানি যারা থাকতেই হবে, এটা কর্পোরেট গভর্নেন্স কোড 2018-এ ম্যান্ডেটরি করা হয়েছে। এটা যখন ওরা আইপিওতে যায় কিংবা মার্কেটে যখন যায় কিংবা যখন কোয়ার্টারলি রিপোর্টিং মান্থলি রিপোর্টিং করে, তখন সেখানে দেখা যায় যে ইন্টারনাল হেড অফ ইন্টারনাল অডিট আছে অ্যান্ড হি ইজ ওয়ার্কিং, বাট সত্যিকার অর্থে সে কাজ করতে পারতেছে কিনা, ম্যানেজমেন্ট কিংবা আমি বলবো বোর্ড তাকে কাজ করার জন্য ইনভলভ করছে কিনা, নাকি অনলি তার সিগনেচারটা নিচ্ছে, এটা মানে হাউ ইন্ডিপেন্ডেন্ট দি ইন্টারনাল অডিটর ইজ, এটা দেখতে হবে। যে আপনি যদি যান মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি বাংলাদেশে যারা আছে, তারা লস করতেছে না, তারা ফেল করতেছে না, দে আর সাস্টেইনিং অ্যান্ড দে আর গ্রোয়িং। বাট আমাদের লোকাল কোম্পানিগুলি কেন আজকে নাই হয়ে গেছে? অনেক কোম্পানি নিজে তো নাই হয়ে গেছে, প্লাস সমস্ত ব্যাংকিং সেক্টরকে শেষ দেউলিয়া করে দিয়েছে, শেয়ার হোল্ডারদেরকে ধ্বংস করে দিয়েছে। এগুলি কেন? তাদের গভর্নেন্সের অভাব ছিল। তারা গভর্নেন্সটা রিপোর্টিং এর জন্য দেখিয়েছে, সত্যিকার অর্থে ওখানে গভর্নেন্স ছিল না। রেগুলেটরের যে জিনিসটা লালি ভাই রাইটলি বলেছে, সেটা আমার ইনফরমেশন দরকার আছে। বিভিন্ন রেগুলেটরি অর্গানাইজেশন, এনবিআর বলি, আমি বিসেক বলি কিংবা বাংলাদেশ ব্যাংক বলি, প্রত্যেকেরই ইনফরমেশন দরকার আছে। এটার জন্য যদি আমি কোয়ার্টারলি রিপোর্টিং এর মধ্যে ইনক্লুড করে দিতাম এই জিনিসটা দিতে হবে, কিংবা মান্থলি করে দিতাম, কিংবা ইয়ারলি আমি একটা রিপোর্টিং ফরম্যাটে এটা ইনক্লুড করে দিতাম, তাহলে এটা অ্যাওয়ারনেসটা সব মানে সব ইনভেস্টরদের কাছে চলে আসতো, এটা নেগেটিভ হতো না। এখন আমি ধন্যবাদ নুরুল আলম। আমরা আবার শুনবো আপনার কাছে, নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় পুঁজিবাজার শঙ্কা নাকি সম্ভাবনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। রয়েছেন আহমেদ রশিদ লালী, পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক এবং ডিবিএরও পরিচালক ছিলেন যিনি। আর আমাদের সাথে রয়েছেন এম নুরুল আলম এফসিএ, প্রেসিডেন্ট দ্য ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটস বাংলাদেশ। তিনি একটি বেসরকারি ব্যাংকেরও পরিচালক বর্তমানে রয়েছেন। সরকার নিযুক্ত 3টি কোম্পানিতে, যেটিকে বেক্সিমকো গ্রুপের পরিচালক হিসেবে রয়েছেন তিনি। আমি আলোচনা শুরু করতে চাই আবার জনাব আহমেদ রশিদ লালী আপনাকে দিয়ে। আমরা বলছিলাম যে বাজারের যে অবস্থা, আপনি যে চিত্রর কথা বলছিলেন, যে সরকার যে 50 লাখ টাকার উপরে কারা প্রফিট করেছে, সেটির কারণে বাজার ড্রাই। আমরা দেখছি যে যখন শেয়ারের দাম কম থাকে তখন বিনিয়োগকারীরা সেদিকে আকৃষ্ট হয় সাধারণত, এবং সেটি হওয়ার কথা।
তো এখন তো বাজারে যদি আমি বলি পি অনুযায়ী তাতে সব শেয়ারই এখন সস্তা একরকম, কিন্তু তারপরও বিনিয়োগকারী নাই কেন বাজারে? আমরা দেখলাম হরহামেশা দেখছি ট্রেডিং হাউসগুলোতে কোনো লোক খুঁজে পাওয়া যায় না, কোনো ট্রেডার একা বসে আছে, কোনো ইনভেস্টর নাই। আমরা অনলাইনে যদি যে ট্রেডিং হয় সেখানটা তো খুব রেসপন্স নাই। এখন বলা চলে যে বাজার ড্রাই হয়ে গেছে, কারণটা কি? ওকে, দেখেন আমাদের এই যে একটা বছর গেল এই সরকারের আমলে, এই এক বছরের মধ্যে কিন্তু আমরা খুব বাজে একটা ম্যাক্রো ইকোনমি পেয়েছি। গত 2-3 মাস ধরে আমরা ম্যাক্রো ইকোনমির একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। সো এবং সেখানে আপনি লক্ষ্য করবেন যে বিনিয়োগকারীরা কিন্তু গত 2-2.5 মাস ধরে কিন্তু বাজারে খুব ইনভেস্টমেন্ট করেছে এবং খুব বাজারে অ্যাক্টিভ রোল প্লে করেছে। কিন্তু এখন এই আনুষাঙ্গিক বিষয়গুলো এমনভাবে ইনভেস্টরদের আবারও প্যানিকে ধরে ফেলেছে যে দেখেন আপনি আজকে 500-600 ভলিউমে চলে এসছে। সো এই যে একটা পরিস্থিতি ক্রিয়েট হলো, কিসের জন্য? যেটা বললাম, সেই কারণগুলো আমাদেরকে দূর করতে হবে। একটি মাত্র কারণ নাকি অন্য আরো কোনো কারণ আছে? অন্য কারণও আছে। যেমন আপনি দেখেন এর মধ্যে বাংলাদেশ ব্যাংক বলছে 5টা ব্যাংক একীভূত করবে। ওই শেয়ার হোল্ডার যেগুলো আপনি যেটা বলছিলেন যে 100 কোটি শেয়ার আছে, 30 কোটি। সো এই যে শেয়ারের যে যারা ইনভেস্টর, সে ইনস্টিটিউট হোক, সে বিনিয়োগকারী হোক, ক্ষুদ্র বিনিয়োগকারী হোক, যেই হোক, ওরাও একটু দুশ্চিন্তার মধ্যে আছে যে কি হবে। অ্যাকচুয়ালি উই ডোন্ট নো যে এই যে একীভূত করার কথা সিদ্ধান্ত হয়েছে কিভাবে হবে। সেইটা যদি আমরা জানতাম, সেটা যদি শেয়ার হোল্ডাররা, ইনভেস্টররা জানতো, তাহলে ওনাদের সিদ্ধান্ত ওনারা নিতে পারতো, প্যানিকার হতো না। কিন্তু এই যে একটা বাজারে আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে এখন দেখেন ব্যাংক সেক্টরের কি একটা অবস্থায় চলে গেছে। সো এই সকল কারণে বাজারে এই জিনিসটা হয়েছে। বাজারে একীভূত হইতেই পারে, এটা পৃথিবীর সকল জায়গায় হয়। ইন্ডিয়াতেও হয়েছে, 20 সালে হয়েছে একবার ব্যাংকের একীভূতকরণ, 5টা ব্যাংক একবার হয়েছে, 3টা ব্যাংক একবার হয়েছে। সো দ্যার ইজ অ্যান এক্সপিরিয়েন্স। সো এই এক্সপিরিয়েন্সগুলো যদি আমরা আগাম বিনিয়োগকারীদের জানাতে পারি, তাহলে ওনারা আশ্বস্ত থাকেন যে না, আমার যে শেয়ারের ভ্যালিউ সেটা হয়তো আমি পাবো। সো এই জিনিসগুলো সব মিলে এখানে এই বাজারের আজকে প্যানিক সৃষ্টি হয়েছে। তো আমার মনে হয় প্যানিকগুলো দূর করা যায়। ইটস নাথিং যে এটা আহামরি কোনো জিনিস না। আমার কাছে মনে হয় যে এসিসি যদি একটু উদ্যোগ নেয়, বাংলাদেশ ব্যাংকের সাথে ওনারা বসে যে একীভূত হবে, খুব ভালো কথা। এই একীভূত করে বাকি ব্যাংকসগুলো ডিলিস্টিং হবে, সেটাও ঠিক হবে। কি মোডাস অপারেন্ডি হবে, কিভাবে হবে, এটা তো এখন থেকেই বিএসইসি কে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করা দরকার। আমরা জেনেছি জনাব লালী, আপনি নিশ্চয়ই আপনিও হয়তো জানেন, আমরা যেহেতু জেনেছি যে বিএসইসি চেয়ারম্যান এবং একজন পরিচালক কমিশনার মিলে গত সপ্তাহে তারা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করেছেন এই বিষয়ে। তার কোনো আউটকাম আপনারা জানেন কিনা? কোনো আউটকাম জানি না, তবে আমি যতটুকু বুঝি, দেখেন এখানে কিন্তু ক্যাশও ইনভলভ হবে না। আপনি ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স যদি নেন, ক্যাশ ইনভলভ করারও প্রয়োজন নাই। ওনারা কিভাবে করেছেন? ওনারা 5টা ব্যাংক, একটা ব্যাংকের মানে একুয়ারি হলো একটা ব্যাংক, আর বাকি 4টা ব্যাংক একুয়ারার। একুয়ারার হলো একটা, একুয়ারি হলো এক। এখন বিষয়টা হচ্ছে যে ওখানে কিন্তু কোনো ক্যাশ ইনভলভ করে নাই ওনারা। যেটা করেছে সেটা হলো সোয়াপিং করেছে। কিভাবে সোয়াপিং করেছে? মনে করেন কারোর কাছে একটা ব্যাংক যে একীভূত হতে যাচ্ছে, সে তার 1000 শেয়ার আছে। তো এইটা ভ্যালুয়েশন করে, এখানে ওনাদের কাজ হয়, এখানে ভ্যালুয়েশন করে ওনারা বলল যে এই নতুন ব্যাংক যেটা, এই ব্যাংকের আমরা 200 শেয়ার, 250 শেয়ার এই বিনিয়োগকারীকে দেব। যার আছে 10,000 শেয়ার, তাকে আমরা 2500 শেয়ার দেব। এইভাবে করে সোয়াপিং করেছে। সো ইনভেস্টররাও হ্যাপি যে দে গট এ বেটার শেয়ারস অফ এ বেটার কোম্পানি। আমাদের যে কোম্পানিটা, যে ব্যাংকটা মানে লুজ করছিল, সেখান থেকে বের হয়ে আমরা একটা বেটার শেয়ার পেলাম। ঠিক আছে, আমি কম পেলাম, কিন্তু সেটার ভ্যালিউ তো অনেক বেশি। এখন যে ব্যাংকের 1.5 টাকা দাম, যে ব্যাংকের 8 টাকা দাম, সেটা নতুন যদি আমি 250 শেয়ার পাই 1000 শেয়ারের এগেনস্টে, সেটার ভ্যালু তো আমি 8 টাকা 10 টাকা পাবো। সো ওই ভ্যালুটার চেয়ে তো বেশি।
সো এখানে যারা ইনভেস্টর দে ওয়ার হ্যাপি অ্যাবসলিউটলি, কোনো কথা টু শব্দও কেউ করে নাই। সো আমরা এখন ডিসিশন হলো বাংলাদেশ ব্যাংক আর এসিসি মিলে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদেরকে বিনিয়োগকারীদেরকেও বাঁচাতে হবে, ব্যাংকসগুলো যাতে ক্ষতি না হয় সেদিকেও আমাদেরকে দেখতে হবে, এবং এই সব প্রক্রিয়া করে আপনাকে যে সকল ব্যাংক একীভূত হবে আন্ডার ওয়ান আমব্রেলা, বাকি ব্যাংকগুলো ডিলিস্টিং করে দেবে আফটার গেটিং দ্য শেয়ার হোল্ডিং অফ নিউ ব্যাংকস। ধন্যবাদ জনাব লালী। আমি আবার একটু আসতে চাই এম নুরুল আলম এফসি আপনার কাছে। আপনি বলছিলেন বিরতির আগে যে আপনারা এই ইন্টারনাল যে কস্ট আপনারা যে হিসেব যেটা করে থাকেন সেটিতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কথা বলছিলেন। আমরা দেখলাম যে এই পুঁজিবাজারে, বর্তমান পুঁজিবাজারে আন্তর্জাতিক যে কোম্পানিগুলো আমাদের দেশে বা পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে সেগুলোরও শেয়ার দরে বড় ধরনের মানে নেতিবাচক বা ধস আপনি যেটি বলেন, তো এটি কি সঙ্গদোষে লোহা ভাসে এরকম কোনো কিছু নাকি অন্য কিছু না? সেখানটাতেও মিসম্যাচ হিসেবে কোনো, যেটা আমাদের ইন্টারনাল হিসেব যারা করে থাকেন নানান কারণে নানানভাবে, ওখানটাতেও সেরকম কিছু হয়েছে? থ্যাংক ইউ। আসলে আপনি ঠিকই বলেছেন, এটা সঙ্গদোষের কারণ বলতে পারেন। কারণ হচ্ছে সোসাইটিতে যখন একটা প্যানিক সৃষ্টি হয়, একটা নেগেটিভ মানে রিমার্ক কাজ করতে থাকে, তখন সেখানে ভালো মন্দ সবাই কিন্তু এটার জন্য ইম্প্যাক্টেড হয়। মন্দরা হয়তো একদম মানে ডুবে যায়, আর ভালো যারা আছে তারা ডুবো ডুবো অবস্থায় যায়, কিন্তু সবার উপরে ইম্প্যাক্টটা আসে। এখন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি আছে দে আর ডুইং ওয়েল, অ্যান্ড দে আর, আপনি দেখেন যদি তার ন্যাপ দেখেন, তার যদি ইপিএস দেখেন এবং সব কেপিআই দেখেন, যদি আপনি সবগুলিতে তাদের আপনি কিন্তু নেগেটিভ খুব কম পাবেন, সবগুলি পজিটিভ অ্যান্ড গ্রোয়িং। আমি নাম বলতেছি না, আপনি যেসব পুঁজিবাজারে তালিকাভুক্ত যে কয়টা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে তারা প্রত্যেক বছর 500%, 1000% ডিভিডেন্ড দেয় না? তো এরা কিভাবে দেয়? ওরা ভালো বিজনেস করতেছে, সেই ধারায় কিন্তু পতন আছে। যদি দেখেন এই ডিভিডেন্ডের যে রেশিও, আমরা যদি গত 5-7 বছরের ইতিহাস দেখি, তাহলে লাস্ট ইয়ারে আমরা কিন্তু দেখব যে 1000% ডিভিডেন্ড দিচ্ছিল তার ডিভিডেন্ড নেমে আসছে 350-400 নেমে আসছে। এটা ওই যে সেটা বললাম সঙ্গদোষে যারা খুব ভালো পারফর্মার তারাও কিছুটা হলেও ইম্প্যাক্টেড হয়। কারণ বাজার তো, পুঁজিবাজার তো একটা, লিস্টেড কোম্পানিগুলি সবগুলি ওখানেই ট্রেডিং করতেছে। সুতরাং পুঁজিবাজারে যখন কোনো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে, যে কারণেই হোক, আমি লালী ভাইয়ের কথা ধরে একটু আগে আমি বলেছিলাম, সেটা হচ্ছে রেগুলেটরদের অনেকগুলি ইনফরমেশন দরকার আছে। এই ইনফরমেশনগুলি কিন্তু রেগুলেটররা প্রতিনিয়ত নিচ্ছে, মান্থলি রিপোর্টিং নিচ্ছে, কোয়ার্টারলি রিপোর্টিং নিচ্ছে, হাফ ইয়ারলি রিপোর্টিং নিচ্ছে এবং অ্যানুয়াল রিপোর্টিং নিচ্ছে। অ্যাট দি সেম টাইম অ্যানুয়াল অডিটটা আপনার এক্সটার্নাল অডিটরকে দিয়ে অডিট করাইয়া সেটাও নিচ্ছে, এবং প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু পুঁজিবাজারে যারা তালিকাভুক্ত সেই কোম্পানিগুলিকে আবার 2টা পত্রিকা এবং একটা অনলাইন পত্রিকাতেও কিন্তু তার অ্যাকাউন্টসটা ডিসক্লোজ করতে হচ্ছে। কিন্তু আমরা যদি নতুন করে, প্রতিনিয়ত তো ইকোনমি চেঞ্জ হচ্ছে, ইন্ডিকেটর চেঞ্জ হচ্ছে, আমি যদি নতুন কোনো ইনফরমেশন লাগে সেটা যদি আমি ফর্মালি নিতে যাই, কোনো রিপোর্টিংয়ের মাধ্যমে নিতে যাই, তাহলে এই প্যানিকটা ক্রিয়েট হয় না। আমি হঠাৎ করে একটা সার্কুলার দিয়ে যদি বলি এই ইনফরমেশন দেন, তাহলে কিন্তু সেই ইনফরমেশন আমার টার্গেটেড মানুষ হবে সেখানে 1%, কিন্তু চলে যাচ্ছে 100%-এর কাছে। এটা সো 100%-এর মধ্যে এটা একটা প্যানিক চলে আসতেছে। এই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে পারি ইজিলি যদি আমরা সিস্টেমেটিক্যালি যাই এবং একটু আমরা চিন্তা ভাবনা করে অল স্টেক হোল্ডারকে একসাথে নিয়ে বসে যদি করতে যাই তাহলে। আর আপনার পুঁজিবাজারে এখন যে 5টা ব্যাংক, ইসলামিক ব্যাংকে একটা ব্যাংকে একীভূত করার যে কথা চলতেছে, সেটাও বাজারে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে এবং সিরিয়াসলি। কারণ না, আমি এইখানটাতে আরেকটু ওই ব্যাংকে যাবার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই। আমাদের যে মূল্যস্ফীতির যে জায়গা, এবং আমাদের এটি তো ব্যাংক ব্যবস্থায় আমরা এখন দেখছি উচ্চ সুদের হারটা বেড়ে গেছে। এখন এমন কি কোনো ঘটনা যে বাজারে ইনভেস্ট করে লোকসান, অব্যাহত লোকসান, অতএব নিশ্চিত মুনাফার জন্য পুঁজিবাজারের টাকা পুঁজিবাজার থেকে তুলে নিয়ে ব্যাংকে বিনিয়োগে যাচ্ছে, যে কারণে বাজার ড্রাই হয়ে যাচ্ছে, এমন কি কিছু? এটাও একটা রিজন আছে। কারণ ব্যাংকিং সেক্টরে এখন আপনি যদি ইনভেস্ট করেন, ইন্ডিভিজুয়ালি আমরা মনে করি, আমরা যদি এখন আমার যদি 1 কোটি টাকা থাকে, আমি যদি সেটা ইনভেস্ট করতে যাই, তাহলে আমি স্বাভাবিকভাবে এই পুঁজিবাজারকে এখন মনে করব যে এটা আমাকে এখন আমার প্রফিট দিচ্ছে না। সুতরাং আমি ওখানে টাকা থাকলে সেটা যদি আমি কমফোর্টেবল
ফিল করি যে এখন তো আমার অনেক লসে আছে, আমি এটা বিক্রি করে বের হব না, যদি আমি ভালো ইনভেস্টর হয়ে থাকি অপেক্ষা করব। কিন্তু যদি কমফোর্টেবল সিচুয়েশনে থাকে তাহলে আমি ওখান থেকে টাকা বের করব, কিংবা আমার এডিশনাল ইনভেস্টমেন্ট আমি ওখানে করতে যাব না, আমি ফিক্সড ইনকাম যেটা আছে সেটাতে করতে যাব, 12.5% আমি পাচ্ছি সেখানে আমি করতে যাব। সুতরাং সেই কারণটা কিন্তু পুঁজিবাজারকে নেগেটিভলি ইম্প্যাক্টেড করতেছে, এটাও একটা রিজন আছে। সো আর ব্যাংকের যে গতিটা, আমি মনে করি ব্যাংকের রেটটা ব্যাংকের মতো করে চলতে দিতে হবে, পুঁজিবাজারটা পুঁজিবাজারের মতো করে চলতে দিতে হবে। সব কিছু কিন্তু মার্কেট ওয়েজ, অ্যাকচুয়াল মার্কেট ওয়েজ যদি আমি চলতে দেই, কোনো ইন্টারফিয়ারেন্স না থাকে, সেন্ট্রাল ব্যাংক থেকে কোনো ইন্টারফিয়ারেন্স নাই এবং বিসেক থেকে কোনো ইন্টারফিয়ারেন্স নাই, এরকম যদি আমরা চলতে পারি, বাট রেগুলেশনটা প্রপারলি কমপ্লাই হচ্ছে কি না তার উপর যদি আমরা সবসময় ফোকাস রাখি, নন কমপ্লায়েন্স হলে আমি অ্যাজ এ রেগুলেটর ক্যাচ করব, ভায়োলেটরকে আমি ক্যাচ করব, কিন্তু আমি যদি ওখানে ইন্টারফিয়ার করি তাহলে আমার মার্কেট ঠিক থাকবে না। এটার দায়িত্ব হচ্ছে স্টক এক্সচেঞ্জের, সে মার্কেটটা সে চালাচ্ছে, সে যারা এখানে প্লেয়ার আছে তাদের সাথে স্টক এক্সচেঞ্জ ডিল করবে। রেগুলেটর অলওয়েজ ওয়াচ করবে if there is any violation by any regulator, any investor or stock market, capital market নিজেও তো ভায়োলেশন করতে পারে, এই জিনিসগুলি দেখতে পারে, ইনভেস্টার করতে পারে এবং আপনার ইন্টারমিডিয়ারি করতে পারে, আপনার ব্রোকারেজ হাউস করতে পারে, ডিলার হাউস করতে পারে। এই জিনিসগুলি যদি আমরা ওয়াচিং এ রাখি, মনিটরিং এ রাখি, সেই ওয়াচিংটা এখন আমরা দেখতে পাচ্ছি, সেই ওভারসিগুলো তো এখন প্রপারলি হচ্ছে, যেটি লালী ভাই বলছিলেন যে আগের থেকে অনেকটা হচ্ছে। তো ধন্যবাদ জনাব নূর আলম। আমরা আবার একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আমাদের এই অতিথিদের সঙ্গে নিয়ে ফিরব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম আমাদের বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে। দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছে, ইতিমধ্যে আপনারা তাদের পরিচয় জেনেছেন। আমি জনাব আহমেদ রশিদ লালী, আপনার কাছে একটু আসতে চাই। এই যে 5 ব্যাংকের কথা বলছিলেন যে পুঁজিবাজারে তালিকাভুক্ত 5টি ব্যাংক, সেটির শেয়ার সেটি এখন একীভূতকরণ করতে যাচ্ছে সরকার, সেই প্রক্রিয়া চলছে। তো এরই মধ্যে যারা সেখানে ব্যাংকে বিনিয়োগকারী বা ডিপোজিটার, সেই ডিপোজিটরদের সুরক্ষা করবার জন্য যে আইন, ব্যাংক কোম্পানি আইনে যেটি বলা আছে, সেটির আরও এনহ্যান্স করবারও একটি কথাবার্তা আলাপ আলোচনা আমরা শুনছি, যাতে যেটি কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয়েছে বা অর্থ উপদেষ্টা বলেছেন যে যাদের ডিপোজিট আছে ব্যাংকে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই, তাদের আমানত সংরক্ষিত বা সুরক্ষা দেয়া হবে, ধাপে ধাপে নানান প্রক্রিয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই ব্যাংকগুলোতেই প্রায় 1,59,156,156,156 শেয়ার পুঁজিবাজারে বিক্রি করা আছে। পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে, যারা এই ব্যাংকের মালিক ছিলেন তাদের কাছে নয়, বাইরে থেকে টাকা নিয়েছে এই শেয়ার বিক্রি করে যারা। এই যে এত বড় একটি গোষ্ঠী, 100-125 কোটি শেয়ার যেখানটাতে বাইরে আছে, তাদেরকে নিয়ে সরকারের কোনো উদ্যোগ, তারাও তো বিনিয়োগকারী, কেউ একটু সরাসরি টাকা ডিপোজিট করেছে, সেখান থেকে সে 8%, 9%, 10% হারে বিনিয়োগ পেত। এখানে হয়তো একটু বেশি বিনিয়োগ পাওয়ার জন্য এটিও তার বিনিয়োগ। তো একটি বিনিয়োগকারীদের জন্য আপনি সুরক্ষার ব্যবস্থা করছেন, আরেকটি বিনিয়োগকারীদের জন্য কোনো আলাপ আলোচনাও শুনছি না। যেমন আপনারা স্টেক হোল্ডার হিসাবে আপনাদের দিক থেকেও এরকম কোনো বড় ধরনের আলাপ আলোচনা দেখছি না। কারণটা কি? আপনারা কি ঝিমিয়ে পড়েছেন না হতাশ হয়ে গেছেন? জি ধন্যবাদ। দেখেন, দুইটা বিষয়। একটা হলো যে ডিপোজিটার যারা ফিক্সড ডিপোজিট করেছে কিংবা ওখানে টাকা রেখেছে, উনাদের একটা বিষয় আছে যেটা অলরেডি সরকার সেটার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে যে ওনাদের কোনো ক্ষতি হবে না, দে উইল গেট ব্যাক দ্য মানি। অ্যান্ড গেট ব্যাক দ্য মানি যখন আমি বলি তখন একবারে কিন্তু এটা দেওয়া সম্ভব না, ওনাদের ধাপে ধাপে টাকাগুলো দেয়া হবে, নট অ্যাট ওয়ান্স। সেই নিশ্চয়তা তো সরকার দিয়েছে, বাট ধাপে ধাপে দিবে, একবারে দেবে না, দেওয়া সম্ভব না। সো দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড পয়েন্ট, যেটা ভাইটাল পয়েন্ট যেটা আপনি তুললেন, সেটা হলো যে হোয়াট অ্যাবাউট দ্য বিনিয়োগকারী যারা ইনভেস্টার্সদের কি হবে বিষয়টা, এইটার সম্বন্ধে কিন্তু এখনো কোনো আলোচনায় কিন্তু আমি দেখি নাই। সো আমরা
এবং কিভাবে হবে, এক নম্বর হলো যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট যেটা আছে সেইটাতে একটা পরিবর্তন আনতে হবে। কারণ যেটা আছে ব্যাংক কোম্পানি আইন, সেখানে শেয়ারের ক্ষেত্রে যে সমস্ত কোম্পানির শেয়ার বিক্রি করা আছে সেটি একীভূতকরণ বা অবসান করা হলে তার পরিণতি বা কি হবে সেটি ব্যাংক কোম্পানি আইনে বলা আছে না? না, বলা আছে কি? হ্যাঁ, বলা আছে। আচ্ছা, বাট ওখানে কিছু লাগবে আমার যতটুকু মনে হয়, যে 5টা কোম্পানি, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। আমি যদি একটু জি, সাথে একটু আমি যদি অ্যাড করি, সেটা হলো কোম্পানিজ অ্যাক্ট আছে এবং ব্যাংক কোম্পানিজ অ্যাক্টও আছে। আমি কোম্পানিজ অ্যাক্টটা হচ্ছে জেনারেল সব কোম্পানির জন্য প্রযোজ্য। এটা যদি আমি বলি, কোম্পানিজ অ্যাক্টে কিন্তু অবসায়নের সময় বা রেজুলেশনের সময় কিভাবে তার যে যতটুকু আছে সম্পদ সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেখানে ক্লিয়ারলি লেখা আছে। সেটা ক্রেডিটার যারা সাপ্লায়ার, ক্রেডিটার যারা ঋণদাতা, তারা প্রথমে পাবে। তারপরে হচ্ছে যদি এখানে অগ্রাধিকার ভিত্তিক যে শেয়ার বা প্রেফারেন্স শেয়ার যদি থাকে তারা পাবে কিছু থাকলে। তারপরে যদি কিছু থাকে সেটা পাবে আপনার জেনারেল শেয়ার হোল্ডার, যারা পুঁজিবাজারে যেসব জেনারেল অর্ডিনারি শেয়ার কেনাবেচা হচ্ছে সেগুলি। সো এখানে এই 5টা কোম্পানির ক্ষেত্রে যদি আপনার ন্যাব যদি নেগেটিভ হয়, এরা শেয়ারের প্রাইস তো নেগেটিভ হয়ে গেল, সেক্ষেত্রে তাকে দেওয়ার মতো কিছুই থাকবে না। কিন্তু সেই ইনভেস্টার এই রেজুলেশন তো সে করতেছে না, এটা তো করতেছে রেগুলেটর বা গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট যখন করতেছে, কেন করতেছে? দেশের ভালোর জন্য, ইনভেস্টারের ভালোর জন্য এবং সর্বসাধারণের ভালোর জন্য। সুতরাং এরা তো সর্বসাধারণের মধ্যে পড়ে, যারা ইনভেস্টার, দোজ হু ক্রিয়েটেড দি ব্যাংক, যে মানে প্রমোটার, তার সাথে এ তো 5,000 টাকাও বিনিয়োগ করেছে, সেই হিসেবে তো সে ব্যাংকের মালিক। আজকে সে মালিকরা যখন নিজেরা বন্ধ করতেছে না ব্যাংকটা, গভর্নমেন্ট বন্ধ করতেছে, সেক্ষেত্রে তাদেরকেও লালি ভাই যেটা বলেছে ইন্ডিয়ান এক্সাম্পল, আরো অনেক দেশও আছে এরকম, মার্জার হতে পারে, বিশেষ করে ব্যাংকিং বিজনেসে মার্জার হতে পারে এবং এগুলি সব রিজলভ করে একটা করতে পারে গভর্নমেন্ট। সেক্ষেত্রে এই বিনিয়োগকারী যারা আছে তাদেরকে একটা রেশিওতে অন্তত, যে আমি নতুন ব্যাংক করলাম, সেটার শেয়ার আমি ইস্যু করতেছি 1 লাখ, কিন্তু এখানে 5টা কোম্পানিতে 5 লাখ আছে। তো কোম্পানির যে বর্তমান প্রাইস এবং তার যে অ্যাসেট ভ্যালু, সেই হিসাব করে তাদেরকে প্রপোর্শনেটলি তাদেরকে কিছু কিছু অবশ্যই দিতে হবে। ওদেরকে তো একদম আমি কিছু না দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তার ব্যাংক বন্ধ করতেছে না। সেই হিসাবটা করবে আপনি বলছেন। আলম ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি, সেটা হলো ব্যাংক কোম্পানি আইনে, এই যে আমাদের কোম্পানি আইনে সব ডিটেলস দেয়া আছে, বাট এখানে একটা গ্রে এরিয়া আছে। লাইক গ্রে এরিয়াটা কি? সেটা হলো যে লাইক বিএসইসি তে বলা আছে অন্যান্য কোন আইনে যাই থাকুক না কেন, আমাদের বিএসইসির আইনটা উইল প্রিভেল। এখন দেখতে হবে যে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে এই কথাটা আছে কিনা। আছে। আচ্ছা, তাহলে যদি থাকে তাহলে কোম্পানি আইনে যাই থাকুক না কেন, বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইনের এইটাই প্রিভেল করবে। নাও পয়েন্ট ইজ, যেটা আপনি বলছেন কারেক্টলি বলেছেন, যে সবাই কোম্পানি আইনে যেটা বলা আছে সেটা হলো অবসান বা একীভূতকরণ করা হলে সাধারণ শেয়ার হোল্ডাররা কিছুই পাবেন না, যেটি উনি বলেছেন যে এই জায়গাটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। আমার ইন্টেনশন অফ সেইং দ্যাট ব্যাংক কোম্পানি আইন চেঞ্জ করতে হবে, এই জায়গায় করতে হবে। কারণ যদি আপনি ইনভেস্টার্সদেরকে কিছু না দেন, একটা তো হলো আপনি ডিজলভ করে দিলেন, কোম্পানি ডিজলভ হয়ে গেল, দেউলিয়া হয়ে গেল, ভ্যালুয়ার বসাইলো, সবকিছু করার পরে দেন আলম ভাই যেটা বলছেন সেটা ইস প্রযোজ্য। কোম্পানি আইনে যেভাবে আছে সবাইকে দিয়ে লাস্টে গিয়ে যদি কিছু টাকা থাকে তাহলে ইনভেস্টররা পাবে। এক্ষেত্রে তা নয়, এক্ষেত্রে ইউ আর নট ডিজলভিং, হোয়াট ইউ আর ডুইং ইজ আপনি একীভূত করছেন। একীভূত করলে আই এম ওয়ান অফ দ্য ওনার, আই হ্যাভ নট ডিসাইডেড যে এই কোম্পানি একীভূত হবে, এটা তো বোর্ড এবং ইজিএম সিদ্ধান্ত করে নাই। হ্যাঁ, এইগুলো তো নাই। সো এইগুলো তো ফোর্স একীভূতকরণ। তো ফোর্স একীভূত যখন করবেন তখন আপনাকে ওইভাবে আইনটা চেঞ্জ করতে হবে। দিস ইজ নট এ কোম্পানি যে কোম্পানি বোর্ড রেজলিউশন নিল, ইজিএম করলো এন্ড দে মার্জ করে গেল। ইটস নট দ্যাট, দিস ইজ এ ফোর্স
একটা আপনি ইয়ে করছেন, মার্জার করছেন, তো ফোর্স মার্জার যদি করতে হয় তাহলে ব্যাংক কোম্পানি আইনে কিছু অ্যামেন্ডমেন্টস লাগবে। সেই অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু করেছে এ পর্যন্ত। একীভূত করবার জন্য ব্যাংক কোম্পানি আইনে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেখানে কিন্তু এই বিষয়টি শেয়ার হোল্ডারদের, যে তালিকাভুক্ত কোম্পানি যেগুলো আছে ব্যাংকগুলো, সেগুলো শেয়ার হোল্ডারদের কোনো ওখানে কোনো কথা উল্লেখ করা সুলতান ভাই আপনার সাথে একটু অ্যাড করি। উল্লেখ করতে হবে। ব্যাংক কোম্পানি একটা এটা কিছু সুপারসিডিং কিছু ক্লজ আছে অন্য আইনকে, কিন্তু এখানে ব্যাংক কোম্পানি আইনে যেটা বলা আছে আপনার ডিপোজিটার মিনিমাম 2 লাখ টাকা ক্যাশ ব্যাক পাবে, এবং এখানে বলা হচ্ছে ডিপোজিটার আগে ছিল 1 লাখ, সেটি এখন 2 লাখ। এখন অন্য অর্থাৎ ব্যালেন্স অ্যামাউন্টটাকে তাকে শেয়ার দিয়ে এটা কভার করা হবে, নতুন কোম্পানি ধাপে ধাপে নতুন কোম্পানির শেয়ার দিয়ে কভার করা হবে। কিন্তু এই ক্ষেত্রে অর্ডিনারি শেয়ার হোল্ডারদের কোনো কথা বলা নেই। অর্ডিনারি শেয়ার হোল্ডারদের কোনো কিছুই পাবে না। যদি তার ব্যাংক যখন ডিসলভ হচ্ছে, এটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন যদি সেখানে কোনো অ্যাসেট ভ্যালু না থাকে তাকে দেওয়ার জন্য, সে কিছুই পাবে না। ব্যাংক কোম্পানি আইনেও সেরকমই আছে যে ইনভেস্টাররা কিছু পাচ্ছে না। কিন্তু এটা বন্ধ করা হচ্ছে কেন? যারা প্রমোটার, যা বিগ ইনভেস্টার, যারা এখানে ম্যানিপুলেট করে টাকা এখান থেকে ফানেলিং করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য করা হচ্ছে। কিন্তু সাধারণ বিনিয়োগকারী যারা ক্যাপিটাল মার্কেট থেকে 5,000 টাকা শেয়ার কিনেছে, তারা তো এখানে শাস্তি পাওয়ার কথা না। সুতরাং তাদের, আপনি যেটা বললেন 113 কোটি শেয়ার যেগুলি ফ্লোটিং হচ্ছে বাজারে, যারা সেকেন্ডারি মার্কেটে যেগুলি আছে, এইগুলি ফ্রি ফ্লোট, যেটা এদের ব্যাপারে সরকার, আমি মনে করি পার্সোনালি সরকারিদের ব্যাপারে একটু এদের স্বার্থটা চিন্তা করা প্রয়োজন আছে বলে আমি মনে করি। কিন্তু এখন যে প্রক্রিয়ায় হাঁটছে তাতে যারা, আপনি বললেন যে এখান থেকে টাকা, বিনিয়োগকারীদের টাকা যারা ফানেল করে নিয়ে চলে গেছে, তাদের সুরক্ষা দিয়ে এই বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী, তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে কিনা? নো, এটা অবশ্যই বিপদে ফেলা হচ্ছে। যদি আলম ভাই যেটা বললেন সেইটা যদি না করা হয়, যে বিনিয়োগকারী মানে জেনারেল ইনভেস্টরদের কাছে যে শেয়ারগুলো আছে সেইগুলোর একটা সুরক্ষা দিতে হবে। বিকজ সেখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সরকারকে, যে আপনি ফোর্স মার্জার করছেন, ইটস নট দ্য আপনার ভলান্টারি নয়। সো কাজে ইন দ্যাট কেস আপনাকে যে শেয়ার হোল্ডারদের দিকে চাইতে হবে, এবং বাংলাদেশ কোম্পানি আইনে যদি চেঞ্জ করতে হবে, ইতিমধ্যে করেছে আপনি বলছেন, আরো চেঞ্জ করতে হবে ইনভেস্টরদের জন্য। তার কারণটা হচ্ছে যে আপনি ক্যাশ আউট তো করবেন না, যে ব্যাংক নিবে সেই ব্যাংক তো ক্যাশ আউট করবে না। তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন? দ্য সলিউশন ইজ সোয়াপিং। আপনি যদি সোয়াপিং না করেন, আপনি যে 1000 শেয়ার আছে ধরেন এক্স ব্যাংকের, তাকে আপনি 250 হইলেও শেয়ার তো দিতে হবে। শপিং না করা পর্যন্ত সেখানে আপনি ক্যাশ আউট কতখানি করবেন? তো সেটা তো পসিবল না। যে আলম ভাই যেটা বললেন যে 2 লাখ টাকার যে বাংলাদেশ ব্যাংক আইন করেছে 2 লাখ টাকা দিবে, আরে ভাই 2 লাখ টাকা দিলে এইরকম ডিপোজিটারদের কত টাকা আপনি ক্যাশ আউট করবেন? ইটস নট পসিবল। সো কাজে আপনাকে যেটা আরেকটা জিনিস আলম ভাই বললেন যে ওনাদেরকে শেয়ার দিয়ে হোক, ইনস্টলমেন্টে হোক, হ্যাঁ, বিভিন্ন ভাবে এটা করা যায়, প্রবলেম নাই। কিন্তু কোনো অবস্থায় যদি বিনিয়োগকারীরা শেয়ারের বদলে শেয়ার না পায়, কিছুই না পায়, তাহলে একটা ডিজাস্টার হবে। না, তো এই ডিজাস্টার ঠেকাবার জন্য বা এই জায়গা থেকে উত্তরণের জন্য আপনারা যারা স্টেক হোল্ডার আছেন বিভিন্ন পর্যায়ের, স্টক মার্কেট রিলেটেড, তাদের কি কোনো সমন্বিত কোনো উদ্যোগ বা প্রচেষ্টা এটি দৃশ্যমান আছে? না, এখনো নাই, কোনো উদ্যোগ নাই, কোনো এই নিয়ে কারোর মাথা ব্যথা নাই, চিন্তা ভাবনা নাই। সেটাই আমি বারবার বলার চেষ্টা করছি। আপনি বলেছেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা মিটিং করেছে ইতিমধ্যে, বাট আমার মনে হয় যে স্টক এক্সচেঞ্জ গুলোর থেকেও কিছু প্রস্তাবনা যাওয়া দরকার। সেটা ডিবিএ থেকে আসতে পারে, ডিবিএ থেকে আসতে পারে, স্টক এক্সচেঞ্জ থেকে আসতে পারে, বিকজ দিস ইজ এ ডিজাস্টার একটা হয়ে যেতে পারে। সো আমার মনে হয় যে বেস্ট জিনিস হবে যদি ওনারা শপিং এর মাধ্যমে জিনিস সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আমরা। যে বিষয়গুলো আজকের আলোচনায় উঠে এসেছে সেটি
এই পুঁজিবাজার এবং বাংলাদেশের আর্থিক খাতের মানুষের খাতের প্রতি যে মানুষের আস্থা সেটি ধরে রাখবার জন্য। কারণ যে আস্থা হারিয়ে ফেললে কি পরিণতি হতে পারে সেটি আমরা ব্যাংক ব্যবস্থায় দেখেছি, পুঁজিবাজারও দেখেছি। এখন এই যে ব্যাংক পুঁজিবাজারের যে সার্বিক পরিস্থিতি সেটি ব্যাংকের জন্য যেমন ঘটেছে, তেমনি কোনো সংস্থার হঠাৎ করে কোনো সিদ্ধান্তের কারণেও এমনটি ঘটেছে। সর্বপর্যায়ে সমন্বিত উদ্যোগ থাকা দরকার। একইভাবে এই যে ব্যাংকের বিনিয়োগকারী যারা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে, ব্যাংকের সরাসরি আমানতকারীদের মতো পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেছে তাদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করেই সেই পথরেখা নির্ণয় করা প্রয়োজন বলে আজকের আলোচকরা মনে করেন। সরকারও সেই দিকে নজর দেবে এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা এখানেই শেষ করব। তার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সাথেই থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করছি আমি সুলতান মাহমুদ। আমাদের সঙ্গে থাকবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।